আমি তো পার্সোনালি নিজে বিরক্ত। উনি একদিকে বলতেছে যে অ্যাডভাইজার সাহেব মানা করেছে আমাদের ইনভলভ করতে, এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনোদিন ইনস্ট্রাকশন এটা দিইনি। আই অ্যাম অলসো কনফিউজড ওনার স্টেটমেন্টে। হ্যাঁ, ডেফিনেটলি হতাশা তো কাজ করছেই, যে কারণ আমাদের যে বাংলাদেশ টিমের হয় কি দেখেন, একটা প্লেয়ার এসে ফুটবলে জোয়ার এনে দিছে, ঠিক আছে, ফুটবলে কিন্তু এখনও জেতেনি কোনো ম্যাচ, কিন্তু একটা জোয়ার আসছে, এটা ক্যাপিটালাইজ করতে পারলে সারা বাংলাদেশে ফুটবলের জোয়ার কিন্তু আবার ফেরত চলে যায়। আমাদের তো এটা ছিলই, কিন্তু আমাদের পারফরমেন্স ডাউনওয়ার্ড। একটা এটার কারণ হতে পারে যে আমাদের 4টা প্লেয়ার একসঙ্গে চলে গেছে, এটা হতে পারে, কিন্তু আমাদের এটা সিরিয়াসলি এটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমি ধরেন এটার প্রমাণ হচ্ছে, আমি নিজের জন্য বলতেছি না, আজকে 3 বছর আগে আম্পায়ারিং যা ছিল, আপনি এখন আপনাদের থেকেই আমি বলতে পারি, বড় গলায় বলতে পারি যে একটা সার্টেন লেভেলে গেছে, তাই না? এখনও কাজ করার আছে, কারণ আমি যখন ধরছি তখন ছিল 0, কোনো ইয়ে ছিল না। সুতরাং আপনারা হয়তো প্রশংসা করেছেন পারফরমেন্সে, কিন্তু আমি স্টার্টেড ফ্রম 0, মানে সুবিধা হয়েছে যে বেঞ্চমার্কটা 0 থেকে স্টার্ট হয়েছে। আমি যদি 50 থেকে পেতাম তাহলে কিন্তু আরও উপরে উঠতো, তখন কম্পেয়ার করতে পারতাম। সেরকম তো কাজ করতে চাইলে অ্যাকচুয়ালি অনেক কাজ করা যায়, কিন্তু এখন রাইট নাও যেই সিচুয়েশান হচ্ছে, আমাদের পারফরমেন্স নিম্ন গতি, এখান থেকে আমাদের বার হয়ে আসতে হবে। এবং রাইট নাও যে আছে আমিনুল ইসলাম বুলবুল, হি ইজ আ ফর্মার ক্রিকেটার, অ্যান্ড ওনার হাত ধরে কিন্তু আফগানিস্তান এরকম অনেক অনেক দেশ উপরে উঠেছে। সো উই আর হোপফুল যে আপনার বাংলাদেশের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী হবে ডেফিনেটলি। আমি তো পার্সোনালি নিজে বিরক্ত। হ্যাঁ, কারণ আমি পার্সোনালি এসব পলিটিক্স নোংরামির মধ্যে আমার নীতিগতভাবে আমি অ্যাকসেপ্ট করতে পারি না, আর আমি করিও না। যেটা অনেকে বলতেছে যে ইয়ে প্রমাণ করে দেখাক, আই এম চ্যালেঞ্জিং যে প্রমাণ করে দেখাক যে মিঠু ভাই ইজ ইনভলভ ইন এনিথিং। এখন কথাটা হচ্ছে কি, আপনি বিপিএল খারাপ হয়েছে, এটা তো অ্যাকসেপ্ট করতে হবে যে আমি যদি খারাপ থেকে বার হয়ে আসছি, বিপিএল খুব একটা ভালোভাবে চলে নাই, রাজশাহী বলেন আর বাকি যেসব ফ্র্যাঞ্চাইজি প্রবলেমে করেছে, সেগুলি তো আমাদের ক্রিয়েটেড না, তারা ক্রিয়েট করে হয়েছে, কিন্তু ভালোভাবে চলেনি, এটা তো অ্যাকসেপ্টেবল, সেটা তো আমার অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখানে কেউ কারোর পিছিয়ে নাই, তো অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা এটা নেক্সট টাইম ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তো এখন তো আমি তো একটা দিকে ভেরি কনফিউজড। উনি একদিকে বলতেছে যে অ্যাডভাইজার সাহেব মানা করেছে আমাদের ইনভলভ করতে, ক্লিয়ারলি বলেছে, কিন্তু এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনো দিন ইনস্ট্রাকশন এটা দিইনি। সুতরাং এখানে অ্যাম্বিগুইটি আছে একটা। আবার উনি যদি আমাদের নিজেই বলে থাকে যে আমি ইনভলভ করে নিন, তো আমাকে যখন ইনভলভ করবেন আমি কিভাবে হেল্প করব? সো আই অ্যাম অলসো কনফিউজড ওনার স্টেটমেন্টে। কিন্তু উনি তো বিপিএল এর প্রধান দায়িত্বটা নিজের কাছে রাখলেন, বিপিএল তো সেই সামলাইছেন, কখনো আপনার কাছে কোনো ধরনের পরামর্শ অ্যাজ আ পরিচালক এই বিপিএল রিলেটেড চাইছে কিনা? নো, উনি একদম আপনি মিটিং মিনিট দেখেন, ওনাকে স্ট্রেট জিজ্ঞেস করেন যে উনি তিনজনকে নিয়ে একটা কমিটি করেছেন, আপনারা ফাইম ভাইকে জিজ্ঞেস করেন, আমি যতটুকু জানি ওইখানেও মিটিং খুব কম হয়েছে। অ্যান্ড উনি এটা ওনার এখন স্বীকার করা উচিত আর মেনে নেওয়া উচিত যে উনি একা ডিসিশন নিয়েছে, নো প্রবলেম, এটা কনস্টিটিউশনে আছে যে উনি নিতে পারে, কিন্তু এখন অন্যদের উপর আপনি দোষ চাপিয়ে দেবেন, এটা তো নট রাইট। একদিকে আপনি বলছেন, আবার আমি রিপিট করছি, একদিকে বলতেছেন যে আমাদের মানা করেছিল, তাহলে আমাদের মানা করলে আপনি আমাদের নেন নাই, এইভাবেই গভর্নিং কাউন্সিল করেছেন, 3 জনের গভর্নিং কাউন্সিল। আবার আপনি বলছেন আমরা কোঅপারেট করিনি, এটাও তো ঠিক না। আমার যে তখন তো উনি যে এতদিন কমিটিগুলি খালি রেখে দিয়েছিল, নিশ্চয়ই উনি তো যে বলেছে কেন করতে পারছিল না উনি, কিন্তু ওই সময় আম্পায়ার ডিপার্টমেন্টের কাজ কেমন করে হয়েছে? আমি তখন আম্পায়ার ডিপার্টমেন্ট আমরা তো কাজ, ওয়েদার আমি পেয়েছি
দায়িত্ব কি না, কিন্তু আমার আগের দায়িত্ব অনুযায়ী আমি আম্পায়ার কন্টিনিউ করে ফেলছি। তো সুতরাং নট পয়েন্টিং ফিঙ্গার টু এনিবডি, দের মাস্ট বি সাম কমিউনিকেশন বা যেটা আমাদের ফর্মার প্রেসিডেন্ট সাহেব বলতেছে। সো এটা আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট। রাজশাহী চট্টগ্রামের মতন ফ্র্যাঞ্চাইজি এমন না যে বিপিএল এর পরে এসে আমরা উপলব্ধি করছি এগুলো সমস্যা, এগুলো শুরু থেকেই সমস্যা ছিল। এই ফ্র্যাঞ্চাইজি গুলো আসলে বিসিবিতে মানে বিপিএল এর দল কেমনে পাইছে? আপনারা কি কখনো তাকে প্রশ্ন করছেন যে এই ফ্র্যাঞ্চাইজি কিভাবে দল পাইলো বা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে? তখন আমরা কেন, সারা দেশ তো এটার উপর, আমাদের ক্রিকেট বোর্ডের উপর একই কোয়েশ্চেন, আমারও পার্সোনালি একই কোয়েশ্চেন। আমি আমার কথা বলতে পারি যে উনি একবারও উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন, উনি স্বীকার করা উচিত যে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন। কনসিকুয়েন্স ওনাকেই করে, যেহেতু উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন। আজকে আমাদের যদি জিজ্ঞেস করতো যে এটা নিব কি নিব না, আমরা তো জানতামই না। আমরা তো যখন সব শেষ টেষ হয়ে এখানে অ্যাপ্রুভ করার সময় উনি এসেছে। তো এখন ধরেন যে কেউ, চিটাগং বলেন আর রাজশাহী বলেন বা যে কোনো টিম, আমাদের উচিত একটা ভালোভাবে ইনভেস্টিগেশন করে একটা নর্মস থাকবে, সেই নর্মস ফুলফিল করলে আপনি টিম পাবেন। এখন দেখেন বরিশাল ভেরি ক্লিনলি অপারেশন করছে, আগে কুমিল্লা ভেরি ক্লিনলি অপারেশন করছে, রংপুর ভেরি ক্লিনলি অপারেশন করছে, কেউ তো কোয়েশ্চেন করতেছে না। হ্যাঁ, কিন্তু বাকি সব টিম নিয়ে কোয়েশ্চেন করছে। এখন তো আমরা ঠিক করেছি সব স্টেটমেন্ট আপনাদের দিয়ে দিব, বুঝছেন কথা? যেরকম করে কয়দিন আগে পেলেন আপনি, কয়দিন আগে আবার প্রেস রিলিজ দিলাম না এন্টায়ার হিসাব। এখন কথাটা হচ্ছে যে ওইখানে অনেক ফ্র্যাঞ্চাইজি বলতেছে যে ঠিক না। এখন আমাদের কাছে যে কাগজ আছে সেই অনুযায়ী দেখেন টাকাটা আমরা কাদের কতটুকু প্লেয়ারকে দিয়েছি আর কতটুকু কোথায় অ্যাডজাস্ট করা হয়েছে। এইভাবে এখন থেকে আমিনুল ইসলাম বুলবুলের বিশেষ করে ওনার কথা হচ্ছে যে এইসব ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ক্লিন, অ্যাটলিস্ট যতদিন উনি আছেন। তারপর নতুন বোর্ড আসলে কি করবে না করবে সে তখনকার প্রেসিডেন্টের দায়িত্ব। বাট রাইট নাও আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আমরা সব ডিরেক্টররা মিলে ঠিক করছি যে ইনফরমেশন লুকায় রাখা হবে না। আপনি একজন সিনিয়র পরিচালক, স্পষ্টভাষী ও সবসময় কথা বলেন। আপনি এই 9 মাসে ট্রাই করেন না যে এই একক আধিপত্য বা সব ডিসিশন একা নেয়া, মানে ইনডোরে কি আপনি প্রতিবাদ করার চেষ্টা করছেন বা বলছেন যে এটা এভাবে চলা উচিত না? কখনোই। ওনাকে বহুবার বলেছি। ওনার আরেকটা পরিচয় হচ্ছে আমরা 40 বছরের পুরনো ফ্রেন্ড, একসঙ্গে ক্রিকেট খেলেছি। প্রথম ময়মনসিংহে আমরা খেলতে গেছিলাম, উনি আর আমার সাথে তখন পরিচয় 1981। So I know him from 1981. He was a better cricketer than us, but একসঙ্গে ক্রিকেট খেলছি। অনেক বহুবার অ্যাজ আ ফ্রেন্ড বলেছি, অ্যাজ আ ডিরেক্টর বলেছি যে এইগুলির করতে হবে। তো উনি তো কোনোদিন শোনেননি আমাদের কথা। বলছে যে অনাস্থা পত্রের পিছনে যে 3 জনের নাম তার মধ্যে আপনি অন্যতম। আমি তো আজকেও প্রথম আলোকে বলেছি যে প্রমাণ করে দেখাতে বলেন। আমি এসবের নোংরামের মধ্যে নেই, কিন্তু উনি অ্যাকিউজ করার আগে একটু প্রমাণ করতে হবে। আমি যেই দিন সই করেছি, ডেফিনেটলি আমি সই করেছি, কারণ ওইখানে যা যা লেখা হয়েছে সেই ঘটনাগুলি কিন্তু কারেক্ট। কথাটা বলছেন। আমিও মনে করি হয়েছে কি আমাদের সবার মধ্যে একটা যেটা মেনলি কাজ করেছে, দেখেন উনি যেইভাবে চালাচ্ছেন, হয়তো ওনার এটার প্র্যাকটিস বা স্টাইল, এটা আমরা তো কোয়েশ্চেন করতে পারি। হি ইজ দ্য প্রেসিডেন্ট, হ্যাঁ, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। সো ওনার স্টাইল একটা থাকতে পারে, আমিনুল ইসলামের একটা থাকতে পারে, আগে যারা ছিল তাদেরটা একরকম থাকতে পারে, কারোর সাথে কারোর তো ম্যাচ করবে না। কিন্তু এইখানে যে প্রবলেম হচ্ছিল, উনি যে একক ডিসিশন নিয়ে অনেক কাজ করেছে, সেই কাজের কিন্তু আমাদের উপর দোষারোপ হয়েছে। যে আজকে এখন যে আপনি বলছেন যে জিজ্ঞেস করি নাই, আপনি মনে করেন না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে, কিন্তু তার স্টাইল অফ ওয়ার্কিং ইজ লাইক দিস উইচ হ্যাজ এফেক্টেড। সো আপনি যদি আমার বিপিএলের কথা বলেন, আমাকে যতটুকু ইনফরমেশন দিয়েছে, যতটুকু ইনভলভ হতে বলেছে, আমি ততটুকুই ইনভলভ হয়েছি। আমার দায়িত্ব ছিল আম্পায়ার দেখেন পারফেক্টলি কাজ করেছে কি করে নাই, এর বাইরে আমার দায়িত্ব ছিল না। সো আপনি দেখেন ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ারিং হয়েছে এবার, হ্যাঁ, ডিআরএস ছিল, আম্পায়ারিং হয়েছে ওইটুক পর্যন্ত আমি রেসপন্সিবিলিটি নিতে পারি। কিন্তু কোন টিম হয়েছে কি হয়েছে, উনি তো কালেকটিভ ডিসিশন নেননি। তো কালেকটিভ ডিসিশন নিলে আমি হতাম কি
দায়বদ্ধতা থাকতো। 23 বিশ্বকাপের তদন্ত রিপোর্ট এখন আমরা পাই নাই। প্রথম নাগাদ যখন হাতুড়ি সিং এর স্যাক করা হলো তখন বললো যে পরিচালকরা রিপোর্ট পেয়েছে, তদন্ত রিপোর্ট থাপ্পড় আসলেই মারছে। পরবর্তীতে মাহবুবুর নাম প্রেস কনফারেন্স দিন বলছে এই ধরনের কোনো প্রমাণ তারা পাননি। আপনারা কি আসলেই প্রমাণ পাইছিলেন? আমরা এখন পর্যন্ত এই রিপোর্ট, আমি আমার কথা বলতে পারি, এই রিপোর্ট আমি চোখে দেখিনি। আমি একদম কনফার্ম করতেছি আমার কথা, আমি অন্যরা দেখলে দেখতে পারেন, আমি ওই কমিটিতে ছিলাম না। ওই কমিটির এটা খালি শুনেছে, আপনাদেরাও যেরকম শুনেছেন উনিও বলেছেন ওইভাবে। আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমি রিপোর্টটা দেখিনি। অ্যাজ এ ডিরেক্টর আগেও পাইনি, মানে আগের বোর্ডের সময় পাইনি, এই বোর্ডের সময়ও পাইনি। আই হ্যাভ নট সিন দ্য রিপোর্ট। ওনার কথার উপর ভিত্তি করেই হাতুড়ি সিং এর স্যাক করা হয়েছে, কোনো ধরনের প্রমাণ আপনারা দেখেন নাই? না, উনি 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 আলাপ করছেন, উনি নিয়ে করে তারপরে আমাদের কাছে এসছে, বলছে হাতুজা সিং এর এই উনি নিজে টেলিফোন করেছে কাকে, যেটা বলেছেন উনি যে আমি বেনিফিট অফ ডাউট দিলাম যে উনি সবার সাথে আলাপ করে তারপরে ডিসিশন দিয়েছেন। আমরা এখন প্রেসিডেন্ট একটা ডিসিশন চাই, আমরা হ্যাঁ এটাকে আমরা অ্যাকনোলেজ করেছি যে উনি ডিসিশন, কিন্তু এন্টায়ার ডিসিশন ওয়াজ টেকেন বাই হিম। অ্যাট লিস্ট আই এম নট ইনভলভড, এইটুকু আমি আপনাকে বলতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওই সময় কোচ চেঞ্জ করাটা, মানে আপনার কাছে কি মনে হয় যে সেই সময় ড্রেসিং রুমটা কি আনস্টেবল করছে? মানে এটা আমি মনে করার তো আর কিছু নাই, এটা তো রেজাল্ট দেখা যাচ্ছে। আমার কথাটা বোঝেন, এটা তো মনে, এটা যদি এই কথার আপনাকে আমি উত্তর দিতে পারতাম যদি এটা চ্যাম্পিয়ন্স ট্রফিকে আগে জিজ্ঞেস করতেন, তাহলে আমরা মনে হতেও, এখন মনে হন না। এই ডিবেকেল তো দেখা যাচ্ছে যে টিমের মধ্যে যে একটা দের ইজ আ এফেক্ট, এটা আপনার অ্যাকনোলেজ করেই আমাদের আগিয়ে যেতে হবে। এটি কিন্তু আমরা যদি সত্যি বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই, সবাই অ্যাকনোলেজ করে আগিয়ে যেতে হবে যে ইয়েস, হোয়াট এভার ডিসিশন ওয়াজ টেকেন ইট ওয়াজ নট কারেক্ট, তাই না? আজকে 9-10 মাস হয়ে গেছে, টিম তো খারাপের দিকে যাচ্ছেই, পাকিস্তানে ভালো খেলেছে, এই কোচের আন্ডারে পাকিস্তান, আই এম নট টেকিং এনিবডির সাইড, ফিল সিমন্স ইজ এ ফ্যান্টাস্টিক কোচ, কিন্তু ওর কাছে তো আলাউদ্দিনের চেরাগ নেই যে আপনি আইসাই কালকের থেকে পারফরমেন্স চেঞ্জ করে ফেলবে। সো আগের যে ওই রকম এক এক কোচের এক এক সিস্টেম ছিল, আগের সিস্টেম থেকে হঠাৎ করে ছন্দপতন হয়ে তারপরে এইটা তো আমরা রেজাল্ট দেখছি। সো রেজাল্ট ইজ সেইং দ্যাট দ্য ডিসিশন ওয়াজ নট কারেক্ট। বুলবুল ভাই বললেন বিকেন্দ্রীকরণ করবেন, এখন পর্যন্ত আপনার যে প্রেজেন্টেশন দিয়েছেন, মানে সেই প্রসেসটা কি হবে? আপনারা অফিস করবেন, সেখানে কি একজন পরিচালক ফিক্সড থাকবে ক্রাইটেরিয়া? না না, এটা এখনো আলাপ, মানে জিনিসটা হচ্ছে কি, রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যে একটা কনসেপ্ট ছিল যে রিজন হবে, রিজনেরটা চালাবে। ভেরি সিম্পল, ঢাকার থেকে আপনি স্কুল ক্রিকেট করতেছেন সব জেলায়, এইটা আর হবে না। ধরেন রাজশাহী রিজন যেটা হবে, সেই রিজনের ওই অফিস উইল অ্যারেঞ্জ দি অল লিগ ওই রাজশাহী, রংপুর, পাবনা ওই রিজনে ধরেন, হ্যাঁ। এইখান থেকে যখন ফাইনাল রাউন্ড হবে তখন ক্রিকেট বোর্ড উইল ক্রিকেট বোর্ড উইল রান দি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কথা, বা ন্যাশনাল স্কুল চ্যাম্পিয়নশিপ, দিস ইজ দ্য কনসেপ্ট, হ্যাঁ। কারণ আমি এইখান থেকে 2 ডজন বল পাঠাই দিলাম, কোচ কাকে নিল না নিল এখান থেকে তো অ্যাকচুয়ালি নট বোঝার উপায় নেই। সো ওইখানে একটা ইউনিট থাকতে হবে ওই রিজন যেটা সারা দুনিয়াতে চলে। সো এই কনসেপ্টটা আগেই ছিল, বহু বছর আগের থেকে, কিন্তু এটা মেটেরিয়ালাইজ করেনি। আমি আপনার 3 বছর আগে এসেছি বোর্ডে, যদিও ক্রিকেটের সাথে জড়িত আজকে 30 বছর, কিন্তু বোর্ডে মাঝখানে তো ছিলাম না, 3 বছর আগে এসছি। এখন 3 বছর আগের থেকেও কিন্তু মেটেরিয়াল খালি প্ল্যানিংয়ে হচ্ছিল। এখন এবার বুলবুল ভাই এসে এই কনসেপ্টটির সাথে আমরা মার্জ করে এখন 2টা পাইলট প্রজেক্ট, মানে পাইলট প্রজেক্ট করলে হবে কি, বোঝা যাবে কোনটায় উইকনেস আছে, প্রো অ্যান্ড কনস যে কথাটা বলে, সেই প্রো অ্যান্ড কনসের বিয়ে করে তখন থার্ডটা আপনি ঠিক করতে পারবেন, ওইগুলি ঠিক হবে। সো এখন যেটা আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে ডিসিশন হচ্ছে, আমরা খুব ফাস্ট এটা স্টার্ট করছি। আমরা না শুরু করলে বুঝবো যে কোথায় কি করতে হবে, এটা তো একটা নতুন জিনিস।
সো এই ডিসিশন দেওয়া হয়েছে যে দুই জোন আমরা বানিয়ে আমরা ইমিডিয়েটলি এটাকে রোল আউট করা হবে। এইটা যখন আসলে চিন্তা করছেন তখন চট্টগ্রামে 1 বছর ধরে ডোমেস্টিক ক্রিকেট হয় না, চট্টগ্রামের মতন একটা বিভাগে যেখানে অলমোস্ট 650 ক্রিকেটার লাস্ট 1 বছর ধরে পেশাদার ক্রিকেট খেলতে পারে না, তাদের কোনো আর্নিং সোর্স নাই, তারা বারবার এটা বলা হচ্ছে কিন্তু এটার কোনো আউটপুট নাই। চট্টগ্রামের মতন একটা জায়গায় যখন ডোমেস্টিক ক্রিকেটটা বন্ধ হয়ে আছে তখন বিসিবির এই পরিকল্পনা আসলে কতটুকু স্বস্তি দেবে? এটাই তো এই প্রবলেমগুলি তো হবে না, কারণ ইউ আর নট ডিপেন্ডেন্ট অন এনিবডি। এইখানে ওনাদের আমরা তো ওদের স্ট্রাকচার জানি না, জানি মানে কি আমরা জানি কিন্তু ওই স্ট্রাকচারে তো আমাদের কন্ট্রোল নাই। তখন কি হবে, ওইখানে যখন আপনার রিজিওনাল ক্রিকেট ওদের দিয়েই করা হবে কিন্তু জবাবদিহিটা আমাদের কাছে। আপনি যদি লিগ না করেন পরের বছর টাকা পাবেন না, একদম সিম্পল। আপনি বাজেট বানাইতে হবে, একটা টুর্নামেন্ট করতে হলে ক্রিকেট বোর্ড থেকে পয়সা যাবে কিন্তু বাজেট করতে হবে তো, যে হ্যাঁ এই অমুক তারিখ থেকে অমুক তারিখ আমি ক্রিকেট শুরু করব, এই ম্যাচ হবে, এই ম্যাচ হবে, এই টুর্নামেন্ট হবে, এটার ওর বাজেট দাও। এখন নেক্সট ইয়ার আপনি না করলে তো নেক্সট ইয়ারে ওদের জব দিতে তো করতে হবে। তারপরে এখানে হচ্ছে যে ওইখানে কিছু ম্যানেজার্স তো অ্যাপয়েন্ট করা হবে আন্ডার বিসিবি। সো সুতরাং এই সব যেই কথাগুলি বলছেন এটা অলমোস্ট সব জেলাতেই ট্রু। এইটার জন্যেই কিন্তু এই রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করার উদ্যোগ। আমরা কি জুন মাসের মধ্যে অর্থাৎ ঈদের পরে? আমার মনে হয় মুভমেন্ট দেখবেন জুলাই মাসে, কারণ আমাদের হাফ অফ দ্য জুন তো চলে যাবে, কথাটা বলছেন। মুভমেন্ট ডেফিনেটলি আই এম শিওর বুলবুল যেভাবে দ্য প্রেসিডেন্ট সাহেব যেভাবে আগাচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় যে ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। প্রায়োরিটি ওয়ান লিস্টে ওনার প্রায়োরিটি ওয়ান লিস্টে হচ্ছে এইটা, বুঝছেন কথাটা? হ্যাঁ, প্রায়োরিটি ওয়ান লিস্টে আছে। এই লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে যে আপনার চিটাগং কিংসের যে ওনার সামির কাদের চৌধুরী, তিনি কিন্তু বেশ একটা অ্যালিগেশন এনেছেন আপনাদের এগেইনস্টে, যেটা হচ্ছে যে সভাপতি বদলাচ্ছে ঠিক আছে কিন্তু পাশাপাশি যারা পরিচালক যারা আছেন তারা এখনো পর্যন্ত সেই আগের আমলের ফ্যাসিবাদের দোষর, তিনি যেটা অভিযোগ করেছেন। বিশেষ করে আপনার এগেইনস্টের বিষয়টা হচ্ছে যে আপনি যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন মুখ ফুসে যখন বলেও ছিলেন, তো অনেক গুরুতর একটা অভিযোগ এনেছেন। তো সেই জিনিসটা আসলে কি তারা যখন অভিযোগ করছেন এবং পাশাপাশি সে এটাও দাবি করেছেন যেটা হচ্ছে যে তিনি ক্রিকেটারদের সব ধরনের পারিশ্রমিক কিংবা সবকিছু সে পরিশোধ করেছেন, কিন্তু তারপরও বিসিবি সেখান থেকে তার বিরুদ্ধে যেটা ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না কিংবা দেওয়া হয়নি সেটা নিয়ে তার বিরুদ্ধেও আছে একদম। তো এই জায়গাটা থেকে তার ক্লিয়ারিফিকেশনটা কতটুকু জাস্টিফাইড কিংবা আপনাদের আমি আপনাকে বলি, প্রথম কথা দেখেন যে আমাদের স্টেডিয়ামের নামটা চেঞ্জ হয়েছে কত বছর পরে। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পর। তো এটা তো আপনিও মিস্টেক করতে পারেন, আমিও মিস্টেক করতে পারি, নাম্বার ওয়ান। সো আই এম সরি দ্যাট আই মেড আ মিস্টেক, বাট ইট ইজ আ আনইনটেনশনাল মিস্টেক বিকজ আমি আগের নামটা বলে ফেলেছি। এখন যে ন্যাশনাল এনসিজি, এখন নাম হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ড। আমি কিন্তু ডিক্লারেশন দিয়েছি অ্যাজ আমি তো স্পোকসম্যান অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই হিসাবেই কিন্তু আমি ডিক্লারেশন দিয়েছিলাম ওইটায়। তো এখন ইয়েস, এখন আপনি যদি স্লিপ অফ টাং বা মিস্টেককে ধরতে চান, আমি তো স্বীকার করছি যে ইট ওয়াজ আ মিস্টেক, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওইখানে যেই কাগজগুলি আমাকে দেওয়া হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে, এটা তো আমি বানাইনি। হ্যাঁ, উনি আমার উপর রাগ করতে পারেন, উনি আমাকে বকাঝকা করতে পারেন, কিন্তু দিস ডকুমেন্টে যেটুক আছে আমি সেটাই ওনাকে বলব। যদি এই ডকুমেন্টের ডিসক্রিপেন্সি থাকে, এটা কিন্তু ভেরি সিম্পল, উনি ক্রিকেট বোর্ডে আসতে পারেন, এসে উনি কিন্তু এটা সর্ট আউট করে ফেলতে পারে। সেটা হচ্ছে আমি ওনার যে বলতে পারি যে উনি দিয়েছেন। এখন আপনারা যেই অ্যাকচুয়াল কাগজ অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্ট, এখন আপনি বলতে পারেন আমি দিয়ে দিয়েছি, আমরা কিন্তু ভেরিফাই করেছি প্লেয়ারদের থেকে। তো এখন আপনি আমাকে বলেন যে আমরা কোনটা নিব। তো আমরা প্লেয়ারদেরটা নিয়ে ক্যালকুলেশন করে খালি আমাদের অকশনের প্লেয়ারগুলিকে কিন্তু আমাদের দায়িত্বটা কিন্তু অকশনের প্লেয়ার, ওইটা সর্ট আউট করে আমরা একটা হিসাব দিয়ে দিছি।
খেয়াল করে দেখেন ওই হিসাব আপনি যেটা প্রেস রিলিজ হিসাবে গেছে, প্রেস রিলিজে তো তাহলে আপনি ইয়েই করে দিবেন, এটা তো ক্লিন ইয়েতে। এখন উনি যদি ওই ক্যালকুলেশন বা ওই অ্যাকাউন্টসে ওনার যদি অবজেকশন থাকে তাহলে উনি বলতে পারে, কেউ তো বলতে, কিন্তু তাহলে উনি এসে প্রমাণ দিয়ে এটা মিলাই দিক, আমরা তো উই আর ওয়েলকাম। এখানে তো কোনো অ্যাম্বিগুইটি নাই। উনি একটা টিমের ইয়ে, নেক্সট ইয়ার আমাদের যে প্ল্যানিং আপনারা জানেন, নেক্সট ইয়ার কিন্তু নতুন করে আবার একটা সার্টেন পিরিয়ডের জন্য নতুন করে টেন্ডার ডাকা হবে। এটা তো আমরা করিনি, এটা 10 বছর বা 5 বছর আগে এই ডিসিশনটা নেওয়া। সো এই টেনিওর শেষ হয়ে গেছে, এখন নতুন টেনিওরকে দেওয়া হবে। নতুন টেনিওরে উনি যদি সব ফুলফিল করে আসবেন, আর ওই সময় যে কমিটি থাকবে, ইফ দে মনে করেন যে তার সব ঠিক আছে, যে ফুলফিল করে, তাহলে আসবে। এখানে তো আমরা কেউ না, কিন্তু আমি অ্যাজ আ স্পোক্সম্যান দ্য ডকুমেন্ট উইচ হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই ইয়েতে সেটাই বলছি। লাস্ট যেটা উনি বলেছেন যে ওনারা এর সাথে জড়িত, ওর সাথে জড়িত, প্রমাণ করুক। তাহলে তো আমাদের তো 25 জন ডিরেক্টরের মধ্যে অনেকে নেই, হ্যাঁ, একটা তো প্রমাণ করুক। এক, দ্বিতীয়ত হচ্ছে যে উনি একটা জিনিস ভুলে যাচ্ছেন যে আমরা কিন্তু ইলেক্টেড। আমরা যেই 8 জনের কথা 9 জনের কথা বলতেছেন সেটা একটা ইলেকশনের মাধ্যমে এসেছে। আপনার পছন্দ হতে না পারে, কিন্তু ইলেকশনের মাধ্যমে এসেছে, যেটা আইসিসি অ্যাপ্রুভ করেছে। তো আইসিসির কাছে পাঠাতে হতো, তো আইসিসি তো অ্যাপ্রুভ করে আমরা এখানেই আছে। তো এখন ওনার বলার কিছু থাকলে বলুক, লেজিটিমেটলি কথা বলুক, এটার কোনো ওনার যদি কমপ্লেন থাকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে গিয়ে বলুক না যে এই ডিরেক্টর কাজ করছে না, একে রাখছেন কেন। এন্ড অফ দ্য ডে তো আমরা তো স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে, তাই না? এটা তো দরজা তো ওপেন। তো উনি এখানে আমার মনে হয় কেউই আমাদের স্টেটমেন্ট দেওয়াটার মধ্যে সত্যতা থাকা উচিত, সত্যতা। এখন ওনার যে ক্যালকুলেশন আমরা ইয়ে করেছি কারেন্টলি, এই ক্যালকুলেশন হচ্ছে কারেক্ট। আমরা প্লেয়ারদের থেকে যাচাই করেছি, প্লেয়ারদের এজেন্টদের থেকে যাচাই করা হয়েছে বিদেশে, আর তাদের হিসাব নিকাশ করে দেখেন ওখানে ওনার টাকাতে অ্যাডজাস্ট করা হয়েছে। উনি যদি দিয়েই থাকতো, ওনার অবজেকশন থাকলে এসে উনি আমাদের সাথে কথা বলতে পারেন। আরেকটা অভিযোগ, মানে অনেক ইন্টারভিউ তো একটা ইন্টারভিউতে এক ধরনের অভিযোগ, সেখানে দাবি করা হয়েছে যে আপনাদের কয়েকজনের সাথে ইসমাইল হায়দার মল্লিকের দুবাইতে দেখা হয়েছে বা স্টিল কমিউনিকেশন আছে। এই অভিযোগের হ্যাঁ, এখন আমি তো আজকেই প্রথম আলোতে বলেছি, আমি যে খেলা দেখতে গেছি, হ্যাঁ, খেলা দেখার সেম জায়গায় ওনার সাথে দেখা হয়েছে। এখন কি আমি এটাকে আপনাকে মিথ্যা কথা বলবো যে দেখা হয়নি? তাকে টিকিটটাও বিসিবির পরিচালকরা দিয়েছে, আমি দিইনি। আমাকে অ্যাকিউজ করা হয়েছে, আমাকে দিয়ে আমি টিকিট কাটে, আমিও টিকিট পেয়েছি, ওইখানে আমার টিকিটও ছিল, উনি হয়তো কিনে আছে। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি যাচাই করে দেখেন। আমি এটাই বলতেছি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ হিউম্যান বিং বলছি। আপনি আমাকে অ্যাকিউজ করবেন যদি আমি করে থাকি, আপনি চ্যালেঞ্জ করলাম, আমি আপনাকে বার করেন যে আমি সেই দিনই রিজাইন করে চলে যাব যদি আপনি প্রমাণ করতে পারেন। তারপরে ইসমাইল মল্লিক, আমার তো ফোন আছে, আপনারা তো চাইলে তো আপনারা ইয়ে করতে পারবেন, আনেন যে মল্লিকের ফোনের সাথে যোগাযোগ আছে নাকি। আমার কথাটা বলছেন, ইয়েস, আমার সাথে আমি তো এগ্রি করছি যে উই একই জায়গায়, যে এটা একটা আইসিসি অ্যান্ড ইয়ের বক্স ছিল, হ্যাঁ, সেই বক্সে আমি খেলা দেখেছি উইথ মাই ডটার, আমি খেলা দেখেছি, সেইখানে মল্লিক সাহেবও খেলা দেখেছে। সো দ্যাট ইজ আমার সাথে ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করতে বলেন যে আমি ইয়ে করেছি। মানে এটা তো তাহলে প্রুভেন যে ভাই ওই আইসিসির ওই বক্সে আসলে মানে কমপ্লিমেন্টারি টিকিট বাদে যাওয়ার কোনো উপায় নাই। না, এটা না, পারচেজ টিকিট। আচ্ছা, পারচেজ টিকিট। হ্যাঁ, আইসিসি একই জায়গায় অর্ধেক হচ্ছে পারচেজের টিকিট, অর্ধেক হচ্ছে আইসিসির টিকিট, ঠিক আছে? আমার টিকিটটা আমি আইসিসির থেকে পেয়েছি, হ্যাঁ, একই জায়গায় কিন্তু, মানে একটা লম্বা, আপনার নেক্সট টাইম দুবাই স্টেডিয়ামে গেলে দেখবেন যে লম্বা একটা বক্স, সামনে বাইরে বসতে পারে, অ্যান্ড ফর অফ লজিস্টিক ফুড পিছিয়ে দেওয়া, এটা লম্বা বক্স।
ওই লম্বা বক্সের ওইখানে কিন্তু আমাদের অন্যান্য ক্রিকেট বোর্ডের এরাও ছিল, আমিনুল ইসলাম বুলবুল সাহেবও ছিল, হ্যাঁ। সো সেইখানে সবার সাথে দেখা হয়েছে। সো কিন্তু আমি যে পেলাম যে আমি আর আই এম নট ডিনাইনিং যে আমাদের সাথে দুবাইতে ওনার সাথে দেখা হয়নি, কিন্তু আলাদা করে মিটিং বা আলোচনা। হ্যাঁ, তাহলে প্রমাণ করতে বলেন। এখন আমি তো বলে দিতে পারি যে আপনার সাথেও দেখা হয়েছে, আপনি মিটিং করেছেন, প্রমাণ করতে বলেন যে ভাই এই প্রমাণ করে, প্রমাণ ছাড়া একটা মানুষকে অ্যাকিউজ করার তো ইয়ে নেই। আমার সাথে তো ওনার কোনো ব্যাপারে ইয়ে নেই। আমার কথাটা বোঝেন যে আমি তো বললাম যে খুব সহজা প্রমাণ করা, কিন্তু আমার সাথে ইয়ে হয়নি। কেন, আমি তো 3 বছর ধরে ওনাকে চিনি, এটা তো ঠিক, 3 বছর ধরে আমি চিনি। তো সুতরাং এখন সবাইকে অ্যাকিউজ করতে বলে, আমি তো শুনছি যে ফারুক সাহেবও ওনার সাথে যোগাযোগ হয়েছে, এটা শোনা কথা, আই ডোন্ট হ্যাভ এনি প্রমাণ, আমি শোনা কথা। তা এখন ওইটাও যদি হতে ফারুক সাহেবও বলে কথা বলছে, আই ডোন্ট নো, উই হ্যাভ হার্ড, তো এটাও তো আমি শুনছি যে ইয়েতে। কিন্তু আমি তো ওই সাহস দেখে আপনাকে বলছি যে আমার সাথে ওই গ্যালারিতে ওনার দেখা হয়েছিল, আমি নট ডিনাইং ইট। সো এটা একটা লোকের সাথে, আপনার সাথে আমার এতদিনের পরিচয়, যদি আপনি বাইরে দেখবো, আমি কি অন্যদিকে তাকায় থাকবো? ডেফিনেটলি ভাই, মানে কথা হচ্ছে এরকম যে ওই সিন্ডিকেটটার সাথে যদি আপনি লিয়াজু না করেন তাহলে আপনি বিসিবিতে টিকতে পারবেন না। আপনি 4 বছর ধরে বিসিবি পরিচালক হিসেবে আছেন, আপনার কি ইসমাইল হায়দার গং এর সাথে একটা সম্পর্ক রাখতে? শোনেন, আপনারা 3 বছর আগে গিয়ে পেপার কাটিংগুলি দেখেন যে আমি কিভাবে এসেছিলাম। আমাকে কিন্তু এই গং কিন্তু আনেনি, হ্যাঁ। প্রেসিডেন্টের কাছে কেউ রেফার করেছে আমার নাম যে এই ভদ্রলোক কাজ করতে পারে, আনেন। আপনারাও জানেন কে, হ্যাঁ, ঠিক আছে, বিকজ হি ওয়াজ মাই ফ্রেন্ড। এখানে লুকানোর কিছু নাই, ইটস ওপেন, যে ওই জন্যে আমাকে ডেকে। আপনি যদি আমার তখন পাসপোর্ট দেখেন, ওই ইলেকশনের সময় আমি ছিলামই না, আমি ছিলাম কানাডায়। আপনি দেখেন আমার পাসপোর্ট, আমি কই ছিলাম না, ইলেকশনের আগে আমাকে ডেকেছে। তা আপনারা বলেন না, আপনারাই তো রিপোর্টিং করেছেন যে ইয়েতে, তো ওইখানে আমি কেমনে অন্যরা, তাহলে তো 15 বছর আগের থেকেই থাকতে পারেন। আপনি 15 বছর আগে প্রথম আলোর একটা রিপোর্ট দেখেন যে আমার ক্লাবের কাউন্সিলরশিপ নেওয়ার জন্য কত টাকা পর্যন্ত টাকা খরচ করেছিল, কিন্তু পাইনি। কারণ আমার গুলশানিও তো আমরা পাড়ার ক্লাব, গত 40 বছর ধরে আমরা খেলছিও, বিয়ে করছি, আজকে ওইখানে গেছে। সো ইট ইজ ভেরি ভেরি ওপেন ইনভেস্টিগেশন করে। এখানে লুকানো কেউ কিছু আজকালকার দুনিয়ায় লুকানো সম্ভব না, হ্যাঁ। আজকাল কিন্তু সম্ভব না এই এই লুকানোর। আমি অ্যাকিউজ করতে পারি, আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি তো দেখেছি আপনাকে সাথে, বাস অ্যাকিউজ হয়ে গেল। যুবকের উপদেষ্টার এপিএস এর রেফারেন্সে বিসিবিতে কয়েকজন চাকরি নিয়েছেন, এই বিষয়টা আপনি জানেন? এটা আমি জানি না, এটা আপনার প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট সাহেবকে জিজ্ঞেস করতে হবে। আমাদের ফর্মার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে। শোনেন, আমার কেউ 6 জন সে চাকরি দিয়েছে, হ্যাঁ, আমার মেম্বার সেক্রেটারিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমি তো অবজেকশন করিনি, উনি প্রেসিডেন্ট হিসেবে দিতেই পারেন, কিন্তু উনি লিখে দিয়েছেন, আমরা ওনাকে রেসপেক্ট করে দিয়ে দিচ্ছি। কিন্তু আমার সাথে যখন করেছে তখন তো হয়নি। হ্যাঁ, 6 জন স্কোরার, সোজা আমরা 8 জন করেছি। এই 2 জনে আমার ইনপুট আছে, কিন্তু 6 জনে এসছে ডিফারেন্ট ওয়েতে, আমার কাছে টপ ডাউন এসেছে, তো আমরা করে দিয়েছি। এখন ওইখানে কাকে কাকে নিয়েছে এটা তো উনি কাউকে জিজ্ঞেস করে নেয়নি, আদৌ নিয়েছে নাকি এটাও জানি না, কে কার রেফারেন্স এসছে আমি জানি না, জিজ্ঞেস করলে আমি আই ক্যান ফাইন্ড আউট। আনুমানিক 9 মাসে কি পরিমাণ নিয়োগ, মানে আপনার একটা আন্দাজ আছে কিনা যে কি পরিমাণ নিয়োগ? ভাই আমি হচ্ছে, আমাকে জানুয়ারি থেকে আপনি মিডিয়ার দিয়েছেন, মিডিয়ার আমার ডিপার্টমেন্টে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, আর আম্পায়ার ডিপার্টমেন্টে এইটুক দুটোর বিষয় আমি বলতে পারি। আমি একটু যেটুকু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ফুলফিল 100% সেই দায়িত্ব করি, হ্যাঁ। আপনি খোঁজ নিয়ে দেখেন, কথাটা বুঝছেন তো? এই হচ্ছে সিনারিও। ভাই একদম শেষ প্রশ্ন, তাহলে এই যে শেখ হাসিনা, মানে সাবেক শেখ হাসিনা স্টেডিয়ামের আসলে ভবিষ্যৎটা এখন মানে কি পর্যায়ে আছে? শোনেন, এখন প্ল্যানটা হচ্ছে যে রাইট নাও যেটা হয়েছে, আপনি মনে আছে আমরা বোর্ড মিটিং করে কনস্ট্রাকশনের টেন্ডারটা ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। এখন আমাদের ওইখানে কিছু করা দরকার ফর এই যে আমাদের ফুল ওয়ার্ল্ড কাপ আসবে, না ওয়ার্ল্ড কাপ হবে, আমাদের যে ওয়ার্ল্ড কাপটা পেয়েছি
হ্যাঁ সের মধ্যে আমাদের করতে হবে, এখনও 4-5 বছর টাইম আছে। হ্যাঁ, তো ওই সময় নতুন বোর্ড, যা সামনে যে ইলেকশন হবে নতুন বোর্ড এনে ডিসাইড করবে যে কী করবে। ডেফিনেটলি যে চেঞ্জেস আসবে, হ্যাঁ চেঞ্জেস আসলে কস্ট উইল গো ডাউন, হ্যাঁ এইসব তো হবেই। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এখানে একটা এক্সিলেন্স সেন্টার করছি, আর দুটো মাঠ অলরেডি একটা হয়ে গেছে, আর একটা করা হচ্ছে, যেটা রেখেই স্টেডিয়াম করতে হলে ওই 2 মাঠের একটার মধ্যে করতে হবে। সো ওই প্ল্যান রেখে দুটো মাঠ ক্রিকেট মাঠ করা হচ্ছে, পিচের কাজ করা হচ্ছে, একটার মধ্যে কিছু অন্য ডিভিশনের খেলা হয়েছে, কিন্তু হোপফুলি এই একটু বিশেষ করে ঘাসটা সেগুলি টাইম লাগে, তো ওইগুলি আপনার সো ওই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করবো, দ্যাট এই বোর্ডের ডিসিশন হয়েছে। ওই এক্সিলেন্স সেন্টারটা কি মিরপুর একাডেমিকে রিপ্লেস করতে পারবে না, কিনা আবাসিক ব্যবস্থা এটা হ্যাঁ এটা অনেক ডিজাইন করা হচ্ছে, ওইটা একটা টোটালি অনেক কিছুর মধ্যে হবে, কথাটা বলছেন অনেক কিছু হবে। এটা তো একাডেমি থাকা টাকার এসব জায়গা, এখানে অনেক কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, যেটা আপনার ডিজাইনটা হয়নি তখন আমরা সব ডিজাইনের মোটামুটি এখানে কি করা হবে ওইখানে রেখেই আমরা জায়গা ওইভাবে করা হবে, যাতে ভবিষ্যতে যখন স্টেডিয়াম হবে কোনো এফেক্ট না করে। এটা কি লোকাল কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেবেন আপনারা? না এমনি আমাদের এখান থেকে তো কোথায় কি হবে, আমাদের ইনহাউসই তো আমরা করে ফেলতে পারি, এটা তো একটা ভেরি বিগ পার্মানেন্ট স্ট্রাকচার না, কথাটা বলছেন। আমরা ক্লাব হাউস করতে হবে, যেখানে ড্রেসিং রুম করতে হবে, এটা তো টেম্পোরারি ড্রেসিং রুম করতেই হবে। হ্যাঁ, বাকি ফ্যাসিলিটিগুলি আমরা তৈরি করব। পরে যখন গ্যালারি হবে তখন তো কোন ডিজাইন হবে, কি হবে না হবে, এটা তো পরের বোর্ডের ব্যাপার। কারণ আমরা তো অলরেডি একটা পয়সা একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার কোম্পানি দিয়ে করা হয়েছে। হ্যাঁ, সো এখন ওইটাকে কোন শেপে আনবে, কি আনবে, এটা তো পরবর্তী ইয়ের, হ্যাঁ নর্মাল স্টেডিয়াম হবে না কি হবে, এটা পরবর্তী বোর্ডের ব্যাপার। আপাতত তাহলে ইলেকশনটাও ডিউ টাইম মানে অক্টোবরে হওয়ার চান্সেস খুব কম। এটা তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, স্পোর্টস মিনিস্ট্রি, তারপরে আমাদের প্রেসিডেন্ট সাহেব এরা উত্তরটা দিতে পারবে। কিন্তু এখন পর্যন্ত তো আমরা জানি যে আমাদের টেনিওর কতদূর, এই তারপর যদি এনএসসি আপনাদেরকে রিকোয়েস্ট করে আপনারা হয়তো সেই প্রসিডিউরটা চালিয়ে যাবেন, দায়িত্বটা। এটা তো তখন তো সেই প্রসিডিউরের দায়িত্ব চলবে। গঠনতন্ত্র সংশোধনের একটা কাজ আপনারা হাতে নিয়েছিলেন, পরে এটা বন্ধ করে দিতে হয়েছে, এটা তো কোনো আপডেট আছে? না ওইটা তো ওই যে যখন আপনার গঠনতন্ত্র হয়েছিল তখন তো জানেন ক্লাবের একটা ওটা বন্ধ আছে, ওইভাবেই আছে। এখন নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসাবে এটা যদি আপনার সঙ্গে এটা ওনার এখতিয়ারবদ্ধ, উনি এটা আমাদের আলাপ হয়নি এখন এটা নিয়ে। ওই কাজটা তো মানে এই বর্তমানে বুলবুল ভাইদেরই করে যেতে হবে গঠন, এটার আগে তো ইলেকশনটা পসিবল হচ্ছে না, তাই না? না এটাই এখন ডিসিশনের ব্যাপার, এটা প্রেসিডেন্ট হ্যাজ টু টেক আ কল যে আগেরটাই হবে না উনি নতুন করে, কারণ চেঞ্জ করতে হলে অনেক প্রসিডিওর আছে। হ্যাঁ, প্রথমে বোর্ডে অ্যাপ্রুভ করতে হবে, তারপরে ইজিএম করতে হবে, অনেক কিছু আছে। তো এখন এগুলি করে যদি করতে পারে করবে, এটা তো টোটালি প্রেসিডেন্টের কল।